সবাইকে স্বাগতম। ওয়েনবুক সফটওয়্যারে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ওয়েনবুক সফটওয়্যারের থজ মডিউল নিয়ে আলোচনা করব। এখানে ওয়েনবুকসের থজ মডিউলটি রয়েছে। থজ মডিউলে আমাদের কাছে একাধিক অপশন রয়েছে। চলুন থজ মাস্টার দিয়ে শুরু করি। থজ মডিউলে বেশ কয়েকটি মাস্টার উপলব্ধ রয়েছে। প্রথমত আমাদের আছে কাস্টমার মাস্টার, কুপন মাস্টার, কাউন্টার, টেন্ডার টাইপ, লয়্যালটি কার্ড, প্রমোশন, আইটেম সেট এবং টেমপ্লেট। আজকের ভিডিওতে আমি আপনাদের প্রতিটি মাস্টার সম্পর্কে গাইড করব। চলুন থজ কাস্টমার মাস্টার দিয়ে শুরু করি। নতুন কাস্টমার তৈরি করতে ক্লিক করুন। যদি কাস্টমারের 10 নম্বর থাকে তাহলে আপনি এখানে সেটি উল্লেখ করতে পারেন। না হলে বেসিক থজ মডিউলে এটি মূলত খুচরা বিলিংয়ের জন্য ব্যবহৃত হয়। এটি পাইকারি বা B2B বিলিংয়ের জন্য ডিজাইন করা নয়। কখনো কখনো কোনো কাস্টমারের 10 নম্বর থাকতে পারে এবং তারা সেই নম্বর সহ বিল চাইতে পারে, সেক্ষেত্রে আপনি তাদের 10 নম্বর উল্লেখ করতে পারেন। যদি না থাকে তাহলে আপনি এটি ছাড়াই চালিয়ে যেতে পারেন। B2B বিলিংয়ের মতো এখানে আপনি একটি ফেচ ইনফো অপশনও দেখতে পাবেন। আপনি যদি 10 নম্বর প্রবেশ করে ফেচ ক্লিক করেন তাহলে বাকি তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে পোর্টাল থেকে নিয়ে আসা হবে। চলুন কাস্টমারের নাম লিখে শুরু করি। উদাহরণস্বরূপ কাস্টমারের নাম রাজ এবং মোবাইল নম্বর প্রবেশ করা হয়েছে। এই দুটি ঘর, নাম এবং মোবাইল নম্বর, কাস্টমার তৈরি করার জন্য বাধ্যতামূলক। অন্যান্য ঘরগুলো ঐচ্ছিক। আপনি চাইলে অতিরিক্ত তথ্যগুলো পূরণ করতে পারেন। না হলে শুধু এই দুটি ঘর পূরণ করেই সংরক্ষণ করতে পারেন। যদি ইমেইল আইডি থাকে তাহলে সেটিও দিতে পারেন। আপনি কাস্টমারের লিঙ্গ, যেমন পুরুষ বা মহিলা, এবং জন্ম তারিখও উল্লেখ করতে পারেন। আপনি যদি একটি লয়্যালটি কার্ড তৈরি করে থাকেন তাহলে সেটি এই কাস্টমারের সাথে যুক্ত করতে পারেন। আমি দেখাবো কিভাবে লয়্যালটি কার্ড তৈরি করতে হয় এবং কিভাবে কার্ড নম্বর নির্ধারণ করতে হয়। লয়্যালটি কার্ড নির্বাচন করার পর ড্রপডাউন থেকে নির্দিষ্ট কার্ড নম্বরও বেছে নিতে পারেন। আপনি কাস্টমারের বৈবাহিক অবস্থা, যেমন বিবাহিত বা অবিবাহিত, সেট করতেও পারেন এবং তাদের বিবাহবার্ষিকীর তারিখ, যা আপনাকে সেই নির্দিষ্ট দিনে বিশেষ অফার বা ছাড় দিতে সহায়তা করবে। আপনি জীবনসঙ্গীর নামও লিখতে পারেন। যদি কাস্টমারের B2B বিলিংয়ের জন্য 10 নম্বর থাকে এবং আপনি এখানে সেটি দেন, তাহলে তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিয়ে আসা হবে। আপনি কাস্টমারের এলাকা বা টেরিটরিও উল্লেখ করতে পারেন। যদি আপনাকে একাধিক টেরিটরি তৈরি করতে হয় তাহলে আপনি এই সেকশন থেকেই তা করতে পারবেন। এরপর আপনি কাস্টমারের মৌলিক ঠিকানার বিবরণ দিতে পারেন, যার মধ্যে রয়েছে বিস্তারিত ঠিকানা, বর্ণনা, দেশ, রাজ্য, শহর, পিন কোড, দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ। এছাড়াও আপনি এক্সেল ফাইল ব্যবহার করে একসাথে অনেক থজ কাস্টমার ইম্পোর্ট করতে পারেন। এটির জন্য একটি পূর্বনির্ধারিত ফরম্যাট ডাউনলোডের জন্য উপলব্ধ আছে। এই ফরম্যাট ব্যবহার করে আপনি সহজেই একসাথে অনেক থজ কাস্টমার আপলোড করতে পারবেন। তাহলে আশা করি থজ কাস্টমার তৈরি নিয়ে সবকিছু পরিষ্কার হয়েছে। আমি আপনাকে একটি উদাহরণ দেখাই। আমি রাজকুমার নামে একজন কাস্টমার তৈরি করেছি। এরপর থজ মাস্টারে আমাদের আছে থজ কুপন মাস্টার। ধরা যাক আমি দোকানের বার্ষিকী বা কোনো বিশেষ উপলক্ষে বিক্রি বাড়াতে বা বিক্রির প্রচারের জন্য একটি কুপন ছাড়তে চাই। সেই ক্ষেত্রে আমি কুপন মাস্টার ব্যবহার করতে পারি। শুধু থজ মাস্টারে ক্লিক করুন, তারপর থজ কুপন মাস্টারে যান এবং নতুন কুপন তৈরি করতে ক্লিক করুন। কুপন মাস্টার উইন্ডোটি প্রদর্শিত হবে। ধরা যাক আমি স্পেশাল 20% নামে একটি কুপন তৈরি করছি। এরপর আপনি কুপনের বৈধতার তারিখ নির্ধারণ করবেন, অর্থাৎ কুপনটি কোন তারিখ পর্যন্ত বৈধ থাকবে তা উল্লেখ করবেন। আপনার কাছে কুপনটি শতাংশ ভিত্তিতে অথবা নির্দিষ্ট পরিমাণ ভিত্তিতে প্রয়োগ করার অপশনও থাকবে। এই ক্ষেত্রে আমি পরিমাণ নির্বাচন করব। তাহলে পরবর্তী ধাপে হিসাবের ধরন নির্বাচন করার পর আমি এখানে পরিমাণ নির্বাচন করেছি। কুপন কোড হচ্ছে স্পেশাল 20%। এরপর আপনি মানটি প্রবেশ করান। এই মানটি হল সেই সীমা যার উপরে কুপনটি প্রযোজ্য হবে। ধরা যাক এটি 1.0 ভারতীয় রুপি মূল্যের ইনভয়েসে প্রযোজ্য এবং সর্বাধিক 4 ভারতীয় রুপি পর্যন্ত কুপনটি ব্যবহার করা যাবে। আপনি যদি পরিমাণের পরিবর্তে শতাংশ নির্বাচন করেন
তাহলে আপনাকে ডিসকাউন্টের শতাংশ এবং সর্বাধিক কত টাকা পর্যন্ত কুপনটি প্রযোজ্য হবে সেটিও নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি 20% ছাড় দিতে চান এবং এখানে 10% দিতে চান, তাহলে সেটাই এখানে লিখতে হবে। এরপর আপনি সর্বাধিক ছাড়ের পরিমাণ উল্লেখ করবেন, ধরুন 100 ভারতীয় রুপি। ধরা যাক বিলের পরিমাণ 10,000 ভারতীয় রুপি, তাহলে 10% হবে 1,000 ভারতীয় রুপি। কিন্তু যেহেতু আপনি সর্বাধিক ছাড় 100 ভারতীয় রুপি উল্লেখ করেছেন, শতাংশের হিসাবে তার চেয়ে বেশি হলেও সর্বোচ্চ 100 ভারতীয় রুপি প্রযোজ্য হবে। তাই সর্বাধিক ছাড় হতে পারে নির্দিষ্ট 100 ভারতীয় রুপি অথবা শতাংশের ভিত্তিতে হিসাব করা পরিমাণ, যেটা কম হবে সেটাই প্রযোজ্য হবে। পরিমাণ নির্বাচন করার সময় আপনি সহজেই ইনভয়েসের মূল্য উল্লেখ করতে পারেন, যেমন 1,000 ভারতীয় রুপি বা আপনার ইচ্ছেন্ত যে কোনো পরিমাণ। আপনি যদি সর্বাধিক পরিমাণ শূন্য রেখে দেন, তাহলে এর মানে ছাড়ের কোনো ঊর্ধ্বসীমা নেই। পরবর্তী ধাপে আপনি বেছে নেবেন কুপনটি একবার ব্যবহারযোগ্য হবে নাকি একাধিকবার ব্যবহারযোগ্য হবে। এর মানে আপনার নির্বাচনের ওপর ভিত্তি করে গ্রাহক এই কুপনটি একবার বা একাধিকবার ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট কিছু আইটেমের জন্য এই কুপনটি প্রযোজ্য করতে পারেন। নিজস্ব আইটেমসের টেমপ্লেট তৈরি করতে শুধু প্লাস আইকনে ক্লিক করুন। এভাবে কুপনটি শুধুমাত্র নির্দিষ্ট সেই আইটেম সেটের জন্যই প্রযোজ্য হবে। এইভাবে আপনি একটি কুপন তৈরি করতে পারেন। আমি স্পেশাল 20% নামে একটি কুপন তৈরি করেছি। এরপর আমাদের কাছে কাউন্টার অপশন রয়েছে। আপনি জানেন, ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং কমপ্লেক্সে একাধিক বিলিং কাউন্টার থাকে। উদাহরণস্বরূপ, আপনি যদি বিশাল মেগামার্টে যান, দেখবেন সেখানে একাধিক বিলিং কাউন্টার রয়েছে। এই কাউন্টার ফিচারটিও ঠিক তেমনই। নতুন একটি পজ কাউন্টার তৈরি করতে ক্রিয়েট নিউ পজ কাউন্টার এ ক্লিক করুন। কাউন্টার নম্বর বা কাউন্টার নাম লিখুন, যেমন কাউন্টার নম্বর 2, তারপর কোন গুদাম থেকে বিলিং হবে সেটি নির্বাচন করুন। আপনি এই কাউন্টারের জন্য ট্যাক্স স্টাইলও নির্বাচন করতে পারেন, এটি ইনক্লুসিভ নাকি এক্সক্লুসিভ হবে। এরপর আছে সেই কাউন্টারের জন্য এক্সচেঞ্জ পলিসি। আপনি নির্ধারণ করতে পারেন এক্সচেঞ্জ বা রিটার্ন অনুমোদিত হবে কিনা। আপনি যদি নট অ্যালাউড নির্বাচন করেন, তাহলে ওই কাউন্টারে রিটার্ন বা এক্সচেঞ্জ অনুমোদিত হবে না। দ্বিতীয় অপশনটি হল উইক নেট পজিটিভ। এর মানে, যদি কোনো গ্রাহক 100 ভারতীয় রুপির একটি পণ্য ফেরত দেন এবং তারপর 100 ভারতীয় রুপির আরেকটি পণ্য কেনেন, তাহলে রিটার্ন গ্রহণযোগ্য, কারণ চূড়ান্ত লেনদেনের মূল্য সমান বা বেশি। উদাহরণস্বরূপ, যদি গ্রাহক একটি পণ্য ফেরত দিয়ে 99 ভারতীয় রুপির অন্য কিছু কেনেন, তাহলে চূড়ান্ত বিল 1 ভারতীয় রুপি হয়, তাই এটিও নেট পজিটিভ বা নিরপেক্ষ লেনদেন হিসেবে গণ্য হবে। তারপর নগদ ফেরতের ক্ষেত্রে নেতিবাচকতা রয়েছে। যদি এটি নির্বাচিত হয় এবং একজন গ্রাহক 100 ভারতীয় টাকার পণ্য ফেরত দেন এবং 100 ভারতীয় টাকার নগদ ফেরতও চান, তাহলে তা অনুমোদিত হবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র নেট পজিটিভ নির্বাচন করে থাকেন, তাহলে এই ধরনের ফেরত অনুমোদিত হবে না। সবশেষে, ক্রেডিট নোটের সাথে আমাদের নেতিবাচক দিক আছে। এর মানে হল, যখন গ্রাহক 100 ভারতীয় টাকার পণ্য ফেরত দেন, তখন নগদ ফেরতের পরিবর্তে আপনি 100 ভারতীয় টাকার একটি ক্রেডিট নোট ইস্যু করেন। এই ক্রেডিট নোটটি পরে গ্রাহকের পরবর্তী কেনাকাটায় ব্যবহার করা যেতে পারে। এর মানে, বিলটি ক্রেডিট নোট টেন্ডার অপশনের অধীনে 100 ভারতীয় টাকার নেতিবাচক মান সহ সংরক্ষিত হয়, যা গ্রাহক ভবিষ্যতের কেনাকাটায় ব্যবহার করতে পারবেন। এরপর আমাদের আছে গ্রাহক অপশন। আপনাকে আপনার প্রতিটি কাউন্টারের জন্য একজন গ্রাহক নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি কাউন্টার 2 নামে একজন গ্রাহক তৈরি করতে পারেন এবং সেটি যথাযথভাবে বরাদ্দ করতে পারেন। আপনি সেই নির্দিষ্ট কাউন্টারের জন্য সর্বাধিক অনুমোদিত ছাড় শতাংশেও নির্ধারণ করতে পারেন। আপনি যে সর্বাধিক ছাড় শতাংশ অনুমোদন করতে চান, সেটি শুধু প্রবেশ করুন এবং সিস্টেমটি সেই সীমার বাইরে ছাড় দিতে বাধা দেবে। পরবর্তীটি হল ডিফল্ট প্রিন্ট ফরম্যাট। আপনি নির্ধারণ করতে পারেন কোন বিল ফরম্যাটটি এই কাউন্টারের জন্য ডিফল্ট হিসেবে ব্যবহৃত হবে। নির্বাচিত ফরম্যাটটি স্বয়ংক্রিয়ভাবে বিলিংয়ের সময় ব্যবহৃত হবে। এরপর আছে ডিফল্ট পজ গ্রাহক। বেশিরভাগ খুচরা পরিস্থিতিতে বিলিং সাধারণত একটি সাধারণ ক্যাশ সেলস গ্রাহকের নামে করা হয়।
তাই আপনি এখানে ক্যাশ সেলস নির্বাচন করতে পারেন। বিলিংয়ের সময় এই কাউন্টারটি নির্বাচিত হলে ডিফল্ট গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হবে। এতে সময় বাঁচে, কারণ আপনাকে বারবার গ্রাহক নির্বাচন করতে হবে না। আপনি চাইলে ডিফল্ট টেন্ডার টাইপও নির্ধারণ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি এই কাউন্টারে বেশিরভাগ বিক্রি নগদে হয়, তাহলে আপনি ক্যাশকে ডিফল্ট টেন্ডার হিসেবে নির্বাচন করতে পারেন। সাধারণত খুচরা বিক্রির প্রায় 95 থেকে 99% নগদে হয়, তাই এটি বিলিং দ্রুত করতে সহায়তা করে। যদি আপনি ডিফল্ট নির্ধারণ করতে না চান, তাহলে এটি ফাঁকা রাখতে পারেন। এখন ডে স্টার্ট এবং ডে ক্লোজ অপশন ব্যবস্থাপনা সম্পর্কে। এটি আপনাকে দিনের শুরুতে খোলার নগদ পরিমাণ রেকর্ড করতে এবং শেষে ক্লোজিং ব্যালেন্স ট্র্যাক করতে দেয়। এটি প্রতিটি কাউন্টারে দৈনিক নগদ প্রবাহের সঠিক হিসাব রাখতে সহায়তা করে। সব তথ্য পূরণ হয়ে গেলে আপনি আপনার কাউন্টারটি সংরক্ষণ করতে পারেন এবং এটি বিল জেনারেট করার জন্য প্রস্তুত থাকবে। পরবর্তী অংশে আছে টেন্ডার টাইপস। টেন্ডার টাইপ বলতে বোঝায় সেই সব পেমেন্ট মোড যার মাধ্যমে গ্রাহকরা তাদের বিল পরিশোধ করেন, যেমন নগদ, কার্ড, উপায়, ক্রেডিট নোট ইত্যাদি। আপনার প্রয়োজন অনুযায়ী একাধিক টেন্ডার টাইপ তৈরি করতে পারেন। নতুন টেন্ডার টাইপ তৈরি করতে ক্রিয়েট নিউ টেন্ডার টাইপ এ ক্লিক করুন। টেন্ডার নাম লিখুন। উদাহরণস্বরূপ, চলুন গুগল পের জন্য একটি তৈরি করি। টেন্ডার টাইপ নির্বাচন করুন। ইউপি পেমেন্ট নির্বাচন করে পোস্টিং অ্যাকাউন্ট বাছাই করুন। এটি সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অথবা কাস্টম অ্যাকাউন্টে পোস্ট করতে পারেন। এখন আমি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পোস্ট করার অপশনটি বেছে নিচ্ছি। আপনি চাইলে ওয়াইজরপে, ফেম ইত্যাদির মতো অন্যান্য অপশনের জন্য একইভাবে টেন্ডার তৈরি করতে পারেন। চলুন এবার দেখি কিভাবে ক্রেডিট কার্ড টেন্ডার তৈরি করা যায়। টাইপ হিসেবে ক্রেডিট কার্ড নির্বাচন করুন। তারপর পোস্টিং ও অ্যাকাউন্ট আলাদাভাবে মাস্টারকার্ড এবং ভিসা কার্ডের জন্য নির্ধারণ করুন। এটি পরিমাণগুলো আলাদাভাবে রাখতে সাহায্য করে। পরে আপনি প্রতিদিন, সাপ্তাহিক বা প্রয়োজন অনুযায়ী সংগৃহীত অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ে ও স্থানান্তর করতে পারবেন। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্রেডিট নোট টেন্ডার। আপনি ক্রেডিট নোট নামে একটি টেন্ডার তৈরি করতে পারেন। টেন্ডার টাইপ হিসেবে ক্রেডিট নোট নির্বাচন করুন এবং পরিমাণটি আপনার বিক্রয় অ্যাকাউন্টে বা আপনার পছন্দের যে কোনো অ্যাকাউন্টে পোস্ট করুন। এভাবেই আপনি আপনার পেমেন্ট মেথড অনুযায়ী বিভিন্ন ধরনের টেন্ডার তৈরি করতে পারেন। পরবর্তীটি হল লয়্যালটি কার্ড। ইউএস কাস্টমার মাস্টার সেকশনে আগে উল্লেখ করা হয়েছিল, এখানে আপনি আসলে একটি লয়্যালটি কার্ড তৈরি ও কনফিগার করবেন। কার্ডের নাম এবং একটি বিবরণ লিখে শুরু করুন, যেমন প্রাইম কার্ড। ক্যালকুলেশন লজিক নির্ধারণ করুন। এই ক্ষেত্রে প্রতি 100 ভারতীয় রুপি বিক্রিতে 1 পয়েন্ট দেওয়া হবে। লয়্যালটি পয়েন্ট ট্যাক্সযোগ্য মূল্যের ওপর হিসাব করবেন নাকি মোট বিলের ওপর, তা নির্ধারণ করুন। এখানে আমরা ট্যাক্সযোগ্য মূল্য নির্বাচন করছি। এরপর প্রতি পয়েন্টে রিডিমের পরিমাণ নির্ধারণ করুন। এখানে এটি 1 ভারতীয় রুপি। ন্যূনতম রিডিমযোগ্য পয়েন্ট নির্ধারণ করুন, যেমন রিডেম্পশনের আগে 10 পয়েন্ট। আপনি বিশেষ ছাড়ও দিতে পারেন, যেমন জন্মদিনে 10% ছাড় এবং বিবাহবার্ষিকীতে 10% ছাড়। এই ছাড়গুলো স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে কাস্টমারের জন্মতারিখ ও বিবাহবার্ষিকীর তারিখ অনুযায়ী, যা আপনি ইতিমধ্যে কাস্টমার মাস্টারে সেট করেছেন। এভাবেই আপনি একটি লয়্যালটি কার্ড তৈরি করবেন। এখন চলুন প্রমোশনে চলে যাই। প্রমোশন অপশনে ক্লিক করুন এবং নতুন প্রমোশন নির্বাচন করে শুরু করুন। আপনি পজ বিলিংয়ের মাধ্যমে একাধিক ধরনের প্রমোশন চালাতে পারেন। প্রথমে আপনার প্রমোশনের জন্য একটি নাম বা বিবরণ দিন, যেমন ফেস্টিভ সেল। এরপর প্রমোশনের ধরন নির্বাচন করুন। আইটেমে ছাড়, নির্বাচিত আইটেমে সরাসরি ছাড় প্রযোজ্য করুন। মূল্যভিত্তিক ছাড়, এটি বিলের মূল্যের উপর ভিত্তি করে ছাড় প্রযোজ্য করে। উদাহরণস্বরূপ, 1 ভারতীয় রুপি হলে 5% ছাড়, 500 ভারতীয় রুপি হলে 7.5% ছাড়, 500 ভারতীয় রুপি হলে 10% ছাড়। আপনি চাইলে এই ছাড়টি নির্দিষ্ট আইটেমে অথবা সব আইটেমে প্রযোজ্য করতে পারেন, উপযুক্তভাবে নির্বাচন করে। পরিমাণ ভিত্তিক ছাড়, এটি মূল্যভিত্তিক ছাড়ের মতোই, তবে কেনা পরিমাণের উপর ভিত্তি করে ছাড় দেওয়া হয়। উদাহরণস্বরূপ, 10টি কিনলে 2% ছাড়, 15টি কিনলে 5% ছাড়, 20টি কিনলে 10% ছাড়, 100 বা তার বেশি কিনলে 20% ছাড়।
আবারও আপনি ফিল্টার ব্যবহার করে শুধুমাত্র নির্বাচিত আইটেমে এই ছাড় প্রযোজ্য করতে পারেন। এক্স কিনলে ওয়াইতে ছাড় পান। যেমন 2টি শ্যাম্পু কিনলে কন্ডিশনারে 50% ছাড়, নির্দিষ্ট পরিমাণ কিনলে সমপরিমাণ ফ্রি পান। ক্লাসিক একটি কিনলে একটি ফি বা অন্যান্য ফি আইটেম অফার। প্রমোশনের ধরন নির্বাচন করার পর আপনি শুরু এবং শেষ তারিখ নির্ধারণ করে প্রমোশনের সময়কাল ঠিক করতে পারেন। আপনি হ্যাপি আওয়ারও কনফিগার করতে পারেন। এগুলো হলো সময়ভিত্তিক প্রমোশন। উদাহরণস্বরূপ দুপুর 12টা থেকে 3টা, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। শুধুমাত্র এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই প্রমোশনটি প্রযোজ্য হবে। এছাড়াও আপনি যদি চান না যে কিছু নির্দিষ্ট দোকানে প্রমোশনটি চলুক, তাহলে এখানে সেগুলো বাদ দিতে পারেন। সবকিছু শেষ হলে শুধু প্রমোশনটি সেভ করুন এবং এটি ব্যবহারের জন্য প্রস্তুত। সবশেষে আমাদের আছে আইটেম সেট টেমপ্লেট। এটি আপনাকে একটি সেট বা আইটেমের গ্রুপ তৈরি করার সুযোগ দেয়, যা আপনি পরে প্রমোশন বা কুপন প্রয়োগ করার সময় ব্যবহার করতে পারবেন। একটি টেমপ্লেট তৈরি করতে ক্রিয়েট নিউ টেমপ্লেট এ ক্লিক করুন। একটি টেমপ্লেটের নাম লিখুন। আপনি যে আইটেমগুলো সেটে রাখতে চান সেগুলো নির্বাচন করুন। এরপর সেভ বাটনে ক্লিক করুন। এখন এই আইটেম সেট টেমপ্লেটটি সরাসরি আপনার প্রমোশন বা কুপন সেটআপে ব্যবহার করা যাবে। এটির মাধ্যমে আপনার সব ফস মাস্টার এখন কনফিগার করা হয়েছে এবং বিলিংয়ের জন্য প্রস্তুত। এরপর আমরা চলে যাব ফস অর্ডারে। প্রথম অপশন হিসেবে আপনি দেখতে পাবেন ডিফল্ট কাউন্টার সিলেকশন। এটি আপনাকে সেই ফস কাউন্টারটি বেছে নিতে দেয় যেখানে আপনি অর্ডারটি লিখছেন। অর্ডারের তারিখ এবং কাস্টমারের নাম লিখুন। উদাহরণস্বরূপ, যদি কাস্টমারের নাম সঞ্জয় হয় এবং তিনি সিস্টেমে নতুন হন, তাহলে সফটওয়্যার আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কি নতুন কাস্টমার যোগ করতে চান? হ্যাঁতে ক্লিক করুন, তার কন্ট্যাক্ট নম্বর লিখুন এবং সেভ করুন। এভাবেই আপনি দ্রুত নতুন কাস্টমার তৈরি ও যোগ করতে পারেন। এরপর প্রয়োজনে আপনি একজন সেলসম্যান নির্বাচন করতে পারেন। কারেন্সি এবং টপ ফিল্ডগুলো সেলস মডিউলের মতোই থাকবে, যা আপনি আগেই শিখেছেন। এরপর আপনি পেমেন্ট মোড নির্ধারণ করবেন, যেমন নগদ, অনলাইন বা ক্যাশ অন ডেলিভারি। ডেলিভারির তারিখ, যে কোনো রেফারেন্স নম্বর এবং বিলিং ও শিপিং ঠিকানা লিখুন। যদি এটি অনলাইন পেমেন্ট হয়, তাহলে আপনি টেন্ডারও নির্বাচন করতে পারেন, যা পেমেন্ট গেটওয়ে বা পদ্ধতিকে বোঝায়। যদি টেন্ডার, যেমন ইউপাই, তালিকাভুক্ত না থাকে, তাহলে আপনি একটি নতুন টেন্ডার তৈরি করতে পারেন। রিফ্রেশ করার পর এটি ড্রপডাউনে দেখা যাবে। যে কোনো অগ্রিম গ্রহণকৃত অর্থ যোগ করুন এবং যে ক্যাশ ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট জমা হয়েছে তা নির্বাচন করুন। যদি চেকের মাধ্যমে পেমেন্ট করা হয়, তাহলে চেক নম্বরও উল্লেখ করুন। পরবর্তী ধাপ আইটেম নির্বাচন উইন্ডো। আপনার আইটেমগুলো নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, আল্টিমা পার্লেজি, পরিমাণ লিখুন 10টি। আপনি ডিসকাউন্ট প্রয়োগ করতে পারেন আইটেম স্তরে অথবা বিল স্তরে শতাংশ ব্যবহার করে। আপনি চাইলে পরিবহন খরচও যোগ করতে পারেন। ইনভয়েসটি বি কিনা তা নির্বাচন করুন। মন্তব্য লিখুন অথবা সহায়ক ডকুমেন্ট সংযুক্ত করুন। নির্বাচিত আইটেমগুলোর জন্য ট্যাক্স কোড পূর্বনির্ধারিত না থাকলে এখানে আপনি সেগুলো ম্যানুয়ালি প্রয়োগ করতে পারেন। সবকিছু পূরণ হয়ে গেলে আপনার ফস অর্ডার জেনারেট করতে সেভে ক্লিক করুন। পরবর্তী ধাপে আছে প্রসেসড ফস অর্ডার। এই ফিচারটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে আপনার ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন শপিফাই, ওকমার্স, এশপ অথবা আপনার সিস্টেমের সাথে সংযুক্ত যে কোনো কাস্টম অনলাইন স্টোর থেকে প্রাপ্ত অর্ডার ইম্পোর্ট ও প্রসেস করার জন্য। আপনি এখান থেকেই সেই অর্ডারগুলো ম্যানেজ ও পূরণ করতে পারবেন। এখন চলুন অ্যাল্টারেশন অর্ডার নিয়ে কথা বলি। এটি তখনই উপকারী যখন আপনি এমন কোনো রিটেইল স্টোর পরিচালনা করেন যেখানে পোশাক বা এমন পণ্য বিক্রি হয় যেগুলোর অ্যাল্টারেশন, ফিটিং বা মেরামতের প্রয়োজন হয়। প্রথমে কাউন্টার নির্বাচন করুন এবং ট্রায়াল তারিখ দিন, যা হতে পারে ক্রয়ের তারিখ অথবা অ্যাল্টারেশন অনুরোধ করার তারিখ। ডেলিভারি তারিখ নির্ধারণ করুন, অর্থাৎ যেদিন আপনি পরিবর্তিত আইটেমটি ফেরত দেওয়ার পরিকল্পনা করছেন। উদাহরণস্বরূপ, একজন গ্রাহক ফিটিংয়ের জন্য একটি নীল শার্ট নিয়ে এসেছেন। আপনি একটি পিস এন্ট্রি করেন, 150 ভারতীয় রুপি চার্জ করেন এবং অ্যাল্টারেশনের বিবরণ দেন, যেমন হাতার দৈর্ঘ্য ঠিক করা। সবকিছু হয়ে গেলে অর্ডারটি সংরক্ষণ করুন। পরিবর্তিত পণ্যটি ডেলিভারি দিতে অ্যাল্টারেশন ডেলিভারি সেকশনে যান।
কাউন্টার নির্বাচন করুন, অর্ডার নম্বর বাছাই করুন, আইটেম ও চার্জগুলো পর্যালোচনা করুন এবং অ্যালটারেশন ডেলিভার হয়েছে বলে চিহ্নিত করতে সেভ ক্লিক করুন। সবশেষে আমাদের আছে আইটেম ওজন নির্ধারণ। এটি তখন ব্যবহৃত হয় যখন আপনার আইটেমগুলো পরিমাণের পরিবর্তে ওজন অনুযায়ী বিক্রি হয়। সহজভাবে আইটেমটি নির্বাচন করুন, ওজন লিখুন, উদাহরণস্বরূপ গ্রাম বা কিলোগ্রামে, এবং যতগুলো আইটেম দরকার ততবার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। এটি আপনাকে ফস বিলিং প্রক্রিয়ার সময় আইটেমগুলোর ওজন সঠিকভাবে ট্র্যাক ও রেকর্ড করতে সহায়তা করে। এখন চলুন দেখি কিভাবে একটি বিদ্যমান বিক্রয় বা ফস অর্ডার ব্যবহার করে ফস ইনভয়েস তৈরি করা যায়। কাউন্টার এবং কাস্টমার নির্বাচন করুন। উপযুক্ত কাউন্টার নির্বাচন করে শুরু করুন। এরপর কাস্টমারের নাম লিখুন, উদাহরণস্বরূপ রাজ। যদি এই কাস্টমারের একটি বিদ্যমান বিক্রয় অর্ডার থাকে তাহলে তা তালিকায় দেখা যাবে। সেই অর্ডারটি শুধু নির্বাচন করুন। এখন আপনি প্রয়োজনে লজিস্টিক্সের বিস্তারিত তথ্য দিতে পারেন, মন্তব্য যোগ করতে পারেন, বি2 ইনভয়েসের ক্ষেত্রে কাস্টমারের নম্বর দিতে পারেন অথবা যে কোনো রেফারেন্স নম্বর অন্তর্ভুক্ত করতে পারেন। ভাউচার সংরক্ষণ করা হচ্ছে। সংরক্ষণের আগে চলুন ইনভয়েস স্ক্রিনে থাকা কিছু দরকারি অপশন দেখে নিই। পুশ-পিন, হোল্ড এবং রিকল অপশন। হোল্ড: যদি আপনি বিলিংয়ের মাঝপথে থাকেন এবং বিরতি নিতে হয়, যেমন কাস্টমার কিছুক্ষণের জন্য চলে গেছেন, তাহলে আপনি হোল্ডে ক্লিক করে ইনভয়েসটি সাময়িকভাবে সংরক্ষণ করতে পারেন। রিকল: কাস্টমার ফিরে এলে রিকল অপশনে যান। আপনি সব হোল্ড করা ইনভয়েসের একটি তালিকা দেখতে পাবেন। প্রাসঙ্গিক ইনভয়েসে ডাবল ক্লিক করুন এবং এটি পুনরুদ্ধার হবে যাতে আপনি সংরক্ষণ বা পরিবর্তন করতে পারেন। মানি ব্যাক পেমেন্ট এবং টেন্ডার। ইনভয়েস প্রস্তুত হলে এবার পেমেন্ট গ্রহণ করার সময়। পেমেন্ট টেন্ডার নির্বাচন করুন, যেমন নগদ, ক্রেডিট কার্ড, পেটিএম। আংশিক পেমেন্টের জন্য আপনি একাধিক টেন্ডারে অর্থ ভাগ করে দিতে পারেন। উদাহরণস্বরূপ 50,000 ভারতীয় টাকা পেটিএমের মাধ্যমে এবং বাকি অংশ ক্রেডিট সেলে। ভর্তি টিকিট, কুপন ও প্রমোশন প্রযোগ। আপনি যদি কুপন মাস্টারে একটি কুপন তৈরি করে থাকেন, এখানে তা লিখুন এবং অ্যাপ্লাই ক্লিক করুন। ডিসকাউন্টটি প্রোমো ডিসকাউন্ট সেকশনে দেখা যাবে। প্রমোশন প্রযোগ করতে রান প্রমোশন ক্লিক করুন। পরিমাণ বা বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে প্রমোশন, যেমন কিনলে ফ্রি, এ পরিমাণে ডিসকাউন্ট ইত্যাদি কনফিগার করা থাকলে স্বয়ংক্রিয়ভাবে প্রযোগ হবে। অতিরিক্ত অপশন: এছাড়াও আপনি অন্যান্য সেটিংস পাবেন, যেমন শুধুমাত্র নির্দিষ্ট পণ্য বিক্রির জন্য সেলস অনলি দিস আইটেম, বকেয়া ও ক্রেডিট ব্যবস্থাপনার জন্য ব্যালেন্স উইন্ডো, দ্রুত লেনদেনের জন্য ফাস্ট বিলিং। সবকিছু ঠিকঠাক হলে ফস ইনভয়েস সম্পন্ন করতে সেভ ক্লিক করুন। কম্পিউটার মাউস টাচপস, টাচস্ক্রিন বিলিং সহজতর। এবার চলুন টাচপস মডিউলে যাই, যা টাচস্ক্রিন ডিভাইস ও বেশি ভিডের কাউন্টারগুলোর জন্য আদর্শ। টাচভিত্তিক আইটেম নির্বাচন: আপনি চাইলে ম্যানুয়াল তালিকা থেকে পণ্য নির্বাচন করতে পারেন অথবা ছবিসহ পণ্যের আইকনে, যেমন পারুল জি বা অ্যালাইন বুকস আলটিমা অফলাইন মাল্টিইউজার, ট্যাপ করে সেগুলো কার্টে যোগ করতে পারেন। গ্রাহক ও সেলসম্যান এন্ট্রি: গ্রাহকের নাম লিখুন, যেমন সঞ্জয়। প্রয়োজনে একজন সেলসম্যানও নির্ধারণ করুন। ডিসকাউন্ট প্রযোগ করুন। যে কোনো প্রযোজ্য ডিসকাউন্ট সরাসরি ডিসকাউন্ট ফিল্ডে লিখুন। উপলব্ধ অপশন: বাতিল করুন। যদি গ্রাহক কেনাকাটা না করার সিদ্ধান্ত নেন, তাহলে লেনদেন বাতিল করতে ডিসকার্ডে ক্লিক করুন। হোল্ড: ইনভয়েস সাময়িকভাবে স্থগিত রাখতে হোল্ড ব্যবহার করুন। রিকল: ইউএস ইনভয়েস প্রক্রিয়ার মতোই রিকল বাটন ব্যবহার করে যে কোনো হোল্ড করা ইনভয়েস আবার ফিরিয়ে আনুন। ক্রেডিট কার্ড পেমেন্ট ও বিল প্রিন্টিং: পেমেন্টের জন্য এগিয়ে যেতে ক্লিক করুন। টেন্ডার নির্বাচন করুন, যেমন পুরো টাকা নগদে, এবং লেনদেন সম্পন্ন করুন। সংরক্ষণের পর যদি আপনি বিলটি সমস বা হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, তাহলে সংশ্লিষ্ট আইকনে ক্লিক করুন। অন্যথায় বিলটি সঙ্গে সঙ্গে প্রিন্ট করতে প্রিন্ট রিসিপ্টে ক্লিক করুন। এটাই ফস ইনভয়েস এবং টাচপসের প্রক্রিয়া সম্পন্ন হল। এই মডিউলগুলো আপনার বিলিং কাউন্টারে নমনীয়তা
দ্রুততা এবং সহজতা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। এবার চলুন কাস্টমার রিসিপ্ট পেমেন্ট রেকর্ড করার প্রক্রিয়ায় যাই, বিশেষ করে যখন কোনো বিক্রি ক্রেডিটে হয়েছে। স্মল ব্লু ডায়মন্ড ধাপে ধাপে প্রক্রিয়া। পজ মডিউলে যান এবং কাস্টমার রিসিপ্ট পেমেন্টে ক্লিক করুন। এটি রিসিপ্ট নাকি পেমেন্ট তা নির্বাচন করুন। ডিফল্ট কাউন্টার নির্বাচন করুন। ভাউচার নম্বর লিখুন। আপনি অটো জেনারেটেড বা ম্যানুয়াল নম্বরিংয়ের মধ্যে যে কোনো একটি বেছে নিতে পারেন। তারিখ এবং কাস্টমারের নাম নির্দিষ্ট করুন। উদাহরণস্বরূপ, ধরুন সঞ্জয়ের নাম ব্যবহার করছি, যার আগে ৪৫,০০০ ভারতীয় রুপি বকেয়া ছিল। ক্রেডিট কার্ড বকেয়া হিসাবের উদাহরণ: ২,৯৫,০০০ ভারতীয় রুপির একটি বিক্রয় বিল তৈরি হয়েছিল। ২,০০,০০০ ভারতীয় রুপি নগদে পরিশোধ করা হয়েছে। ৫০,০০০ ভারতীয় রুপি পেটিএমের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। বাকি ৪৫,০০০ ভারতীয় রুপি ক্রেডিট বিক্রয় হিসেবে বুক করা হয়েছে। এখন আমরা ওই বকেয়া ৪৫,০০০ ভারতীয় রুপি গ্রহণ হয়েছে বলে রেকর্ড করছি। যদি অর্থ নগদে গ্রহণ করা হয়, তাহলে শুধু পরিমাণ লিখুন। যদি চেকের মাধ্যমে গ্রহণ করা হয়, তাহলে চেক নম্বর লিখুন। যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হয়, তাহলে ড্রপডাউন থেকে সংশ্লিষ্ট ব্যাংকের নাম নির্বাচন করুন। প্রয়োজনে আপনি মন্তব্য যোগ করতে পারেন। রসিদ এন্ট্রি সম্পূর্ণ করতে সেভে ক্লিক করুন। আপনার দিনের শুরু এবং দিনের শেষের ক্যাশ রেজিস্টার কন্ট্রোল হাউস সিস্টেম ব্যবহার করার সময় সঠিক নিয়ন্ত্রণের মাধ্যমে দিন শুরু এবং শেষ করা গুরুত্বপূর্ণ। দিন শুরু করতে ডে স্টার্ট ডে ক্লোজে ক্লিক করুন। কাউন্টার নির্বাচন করুন এবং টাইপ হিসেবে স্টার্ট বেছে নিন। বর্তমান তারিখ নির্বাচন করুন। এখান থেকে আপনি ক্যাশ ডিনোমিনেশন এন্ট্রিও করতে পারেন। মুদ্রা নির্বাচন করুন, যেমন এন। উপলব্ধ পরিমাণ লিখুন। যদি বিদেশি মুদ্রা নিয়ে কাজ করেন, তাহলে সঠিক অপশনটি নির্বাচন করুন। যে কোনো মন্তব্য উল্লেখ করুন। ক্যাশ ডিনোমিনেশন লিখুন, যেমন ৫০০ টাকার নোটের সংখ্যা, ১০০ টাকার নোটের সংখ্যা ইত্যাদি। ডে স্টার্ট প্রক্রিয়া সম্পূর্ণ করতে সেভে ক্লিক করুন। দিন শেষ করুন। দিনের শেষে একই সেকশনে ফিরে যান, ক্লোজ নির্বাচন করুন এবং দিন চূড়ান্ত করতে একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। এখন চলুন টেন্ডার সেটেলমেন্ট এবং একাধিক পেমেন্ট মোডের মিল দেখার বিষয়টি দেখি। আপনি যদি বিভিন্ন ডিজিটাল মাধ্যমে, যেমন পেটিএম, গুগল পে, ইউপিআই বা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট পেয়ে থাকেন, তাহলে সহজেই সেই টেন্ডারগুলো সেটেল করতে পারবেন। টেন্ডার সেটেল করতে টেন্ডার সেটেলমেন্টে যান। পেমেন্ট টেন্ডার নির্বাচন করুন, যেমন পেটিএম। যে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সেটেল হবে, সেটি নির্বাচন করুন। যদি কোনো ট্রান্সাকশন চার্জ বা কমিশন থাকে, তাহলে তা ব্যাংক চার্জের অধীনে উল্লেখ করুন। কমিশনের পরিমাণ: উদাহরণস্বরূপ, যদি পেটিএম কমিশন হিসেবে ২ ভারতীয় টাকা কেটে নেয়, তাহলে সেটি চার্জেস ফিল্ডে লিখুন। ঠিক আছেতে ক্লিক করুন এবং তারপর সেটেলমেন্ট সম্পন্ন করতে সেভ করুন। এখন চলুন পিওএস কনফিগারেশনের কাস্টম ফিল্ড সেটিংসে যাই। পিওএস মডিউলের কনফিগারেশন সেকশনে আপনি আপনার পিওএস ইনভয়েসের জন্য কাস্টম ফিল্ড সক্রিয় করতে পারেন। আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী শুধু ফিল্ডের নাম এবং ফিল্ড টাইপ উল্লেখ করুন। এই সেটিংস সক্রিয় করতে সেভে ক্লিক করুন। প্রয়োজনে অতিরিক্ত তথ্যের জন্য এই কাস্টম ফিল্ডগুলো আপনার পিওএস ডকুমেন্টকে কাস্টমাইজ করতে সাহায্য করবে। এতেই শেষ হচ্ছে এলাইন বুকসের পিওএস মডিউল। চলুন দেখে নিই আমরা কি শিখেছি। সেলস অর্ডার ও পিওএস ইনভয়েস তৈরি, টাচ স্ক্রিন সক্ষম বিলিংয়ের জন্য টাচ পিওএস ব্যবহার, কাস্টমার রিসিপ্ট পেমেন্ট ম্যানেজ করা, ডে স্টার্ট ও ডে ক্লোজ অপারেশন সম্পাদন, টেন্ডার সেটেলমেন্টের মাধ্যমে পেমেন্ট সেটেল করা এবং কাস্টম ফিল্ড সহ পিওএস মডিউল কনফিগার করা। আশা করি এই ওয়াকথ্রু আপনাকে এলাইন বুকস ব্যবহার করে দক্ষতার সাথে পিওএস অপারেশন পরিচালনা করার সম্পূর্ণ ধারণা দিয়েছে। এলাইন বুকস বেছে নেওয়ার জন্য ধন্যবাদ, আপনার বিশ্বস্ত অ্যাকাউন্টিং ও ব্যবসায়িক সমাধান।